হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার ৭১ ইলেকশনস। অধ্যায় ৭১ নির্বাচন। ইলেকটোরাল সিস্টেম নির্বাচনী ব্যবস্থা। আর্টিকেলস ৩২৪ টু ৩২৯ ইন পার্ট এক্স ভিউ অফ দি কনস্টিটিউশন মেক দি ফলোয়িং প্রভিশনস উইথ রিগার্ড টু দি ইলেকটোরাল সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। সংবিধানের এক্সভি খণ্ডের ৩২৪ থেকে ৩২৯ অনুচ্ছেদগুলি আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে নিম্নলিখিত বিধানগুলি তৈরি করে। The Constitution, Article ৩২৪ provides for an independent election commission in order to ensure free and fair elections in the country. The power of superintendence, direction and conduct of elections to the Parliament, the state legislatures, the office of the President and the office of the Vice President is vested in the Commission. At present, the Commission consists of a Chief Election Commissioner and 2 election commissioners. সংবিধানে ৩২৪ অনুচ্ছেদ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে। সংসদ, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতির কার্যালয় এবং উপরাষ্ট্রপতির কার্যালয় নির্বাচন পরিচালনার তত্ত্বাবধান, নির্দেশনা এবং পরিচালনার ক্ষমতা কমিশনের উপর ন্যস্ত। বর্তমানে একজন প্রধান নির্বাচন কমিশনার ও 2 জন নির্বাচন কমিশনার নিয়ে কমিশন গঠিত। 2. There is to be only one general electoral roll for every territorial constituency for election to the Parliament and the state legislatures. Thus, the Constitution has abolished the system of communal representation and separate electorates which led to the partition of the country. সংসদ এবং রাজ্য আইনসভা নির্বাচনের জন্য প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য শুধুমাত্র একটি সাধারণ ভোটার তালিকা থাকতে হবে। এইভাবে সংবিধান সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব এবং পৃথক নির্বাচকমণ্ডলীর ব্যবস্থাকে বিলুপ্ত করেছে, যা দেশভাগের দিকে পরিচালিত করেছিল। 3. No person is to be ineligible for inclusion in the electoral roll on grounds only of religion, race, caste, sex or any of them. Further, no person can claim to be included in any special electoral roll for any constituency on grounds only of religion, race, caste or sex or any of them. Thus, the Constitution has accorded equality to every citizen in the matter of electoral franchise. শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা তাদের যে কোনো একটির ভিত্তিতে কোন ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অযোগ্য হবেন না। তদুপরি, শুধুমাত্র ধর্ম, বর্ণ বা লিঙ্গ বা তাদের যে কোনো একটির ভিত্তিতে কোনো ব্যক্তি কোনো নির্বাচনী এলাকার জন্য কোনো বিশেষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দাবি করতে পারবেন না। সুতরাং, নির্বাচনী ভোটাধিকারের ক্ষেত্রে সংবিধান প্রত্যেক নাগরিককে সমতা প্রদান করেছে। 4. The elections to the Lok Sabha and the state assemblies are to be on the basis of adult franchise. Thus, every person who is a citizen of India and who is 18 years of age is entitled to vote at the election provided he is not disqualified under the provisions of the Constitution or any law made by the appropriate legislature, parliament or state legislature on the ground of non-residence, unsound mind, crime or corrupt or illegal practice. লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে হতে হবে। এইভাবে প্রত্যেক ব্যক্তি যিনি ভারতের নাগরিক এবং যার বয়স 18 বছর, তিনি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী, যদি তিনি সংবিধানের বিধান বা উপযুক্ত আইনসভা, সংসদ বা রাজ্য আইনসভা দ্বারা প্রণীত কোনো আইনের অধীনে অযোগ্য না হন। অনাবাসন, অস্বাস্থ্যকর মন, অপরাধ বা দুর্নীতি বা অবৈধ অনুশীলনের ভিত্তিতে। 5. Parliament may make provision with respect to all matters relating to elections to the Parliament and the state legislatures, including the preparation of electoral rolls, the delimitation of constituencies and all other matters necessary for securing their due constitution. সংসদ নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ে বিধান করতে পারে, যার মধ্যে রয়েছে ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ এবং তাদের যথাযথ সংবিধান সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় অন্যান্য সমস্ত বিষয়ে। 6. The state legislatures can also make provision
With respect to all matters relating to elections to the state legislatures including the preparation of electoral rolls and all other matters necessary for securing fair due constitution. But, they can make provision for only those matters which are not covered by the parliament. In other words, they can only supplement the parliamentary law and cannot override it. রাজ্য আইনসভাগুলি ভোটার তালিকা তৈরি এবং তাদের যথাযথ সংবিধান সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় অন্যান্য সমস্ত বিষয় সহ রাজ্য আইনসভাগুলির নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ও বিধান করতে পারে। তবে, তারা কেবল সেই সব বিষয়ের বিধান করতে পারে যা সংসদের আওতায় নেই। অন্য কথায়, তারা কেবল সংসদীয় আইনের পরিপূরক করতে পারে এবং এটিকে অগ্রাহ্য করতে পারে না। 7. The Constitution declares that the validity of any law relating to the delimitation of constituencies or the allotment of seats to such constituencies cannot be questioned in any court. Consequently, the orders issued by the Delimitation Commission become final and cannot be challenged in any court. সংবিধান ঘোষণা করে যে নির্বাচনী এলাকার সীমাবদ্ধতা বা এই জাতীয় নির্বাচনী এলাকায় আসন বণ্টন সংক্রান্ত কোনো আইনের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। ফলস্বরূপ, ডেলিমিটেশন কমিশন কর্তৃক জারি করা আদেশ চূড়ান্ত হয়ে যায় এবং কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না। The Constitution lays down that no election to the Parliament or the state legislature is to be questioned except by an election petition presented to such authority and in such manner as provided by the appropriate legislature. Since 1966, the election petitions are triable by High Courts alone. But, the appellate jurisdiction lies with the Supreme Court alone. সংবিধানে উল্লেখ করা হয়েছে যে সংসদ বা রাজ্য আইনসভার কোনো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না এই ধরনের কর্তৃপক্ষের কাছে পেশ করা নির্বাচনী পিটিশন ছাড়া এবং যথাযথ আইনসভার দ্বারা প্রদত্ত পদ্ধতিতে। 1966 সাল থেকে, নির্বাচনী পিটিশনগুলি একা উচ্চ আদালতেই বিচারযোগ্য। কিন্তু, আপিলের এখতিয়ার একমাত্র সুপ্রিম কোর্টের। Article 323B empowers the appropriate legislature, parliament or state legislature to establish a tribunal for the adjudication of election disputes. It also provides for the execution of the jurisdiction of all courts except the special leave appeal jurisdiction of the Supreme Court in such disputes. So far, no such tribunal has been established. It must be noted here that in Chandra Kumar case 1997, the Supreme Court declared this provision as unconstitutional. Consequently, if at any time an election tribunal is established, an appeal from its decision lies to the High Court. অনুচ্ছেদ 323B উপযুক্ত আইনসভাকে, সংসদ বা রাজ্য আইনসভা, নির্বাচনী বিরোধের বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করার ক্ষমতা দেয়। এটি এই ধরনের বিরোধের ক্ষেত্রে সমস্ত আদালতের, সুপ্রিম কোর্টের বিশেষ ছুটির আপিলের এখতিয়ার ব্যতীত বাদ দেওয়ারও বিধান করে। এখন পর্যন্ত এ ধরনের কোনো ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়নি। এখানে উল্লেখ্য যে চন্দ্র কুমার মামলায় 1997 সুপ্রিম কোর্ট এই বিধানটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল। ফলস্বরূপ, যে কোনো সময় নির্বাচনী ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হলে, তার সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। ইলেকশন মেশিনারি, নির্বাচনী যন্ত্রপাতি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ইসিআই), ভারতের নির্বাচন কমিশন (ইসিআই). Under Article 324 of the Constitution of India, the Election Commission of India is vested with the power of superintendence, direction and control of conducting the elections to the Lok Sabha and state legislative assemblies. The Election Commission of India is a three-member body, with one Chief Election Commissioner and two Election Commissioners. The President of India appoints the Chief Election Commissioner and the Election Commissioners. ভারতের সংবিধানের 324 অনুচ্ছেদের অধীনে, ভারতের নির্বাচন কমিশন লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন পরিচালনার তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে অর্পিত। ভারতের নির্বাচন কমিশন একটি 3 সদস্যের সংস্থা, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 2 জন নির্বাচন কমিশনার। ভারতের রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন। চিফ ইলেকটোরাল অফিসার (সিইও), প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও).
The Chief Electoral Officer of a state union territory is authorized to supervise the election work in the state union territory subject to the overall superintendence, direction and control of the Election Commission. The Election Commission of India nominates or designates an officer of the government of the state union territory as the Chief Electoral Officer in consultation with that state government, union territory administration. একটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের সামগ্রিক তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ সাপেক্ষে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী কাজের তদারকি করার জন্য অনুমোদিত। ভারতের নির্বাচন কমিশন সেই রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের সাথে পরামর্শ করে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের একজন কর্মকর্তাকে মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে মনোনীত করে বা মনোনীত করে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও, জেলা নির্বাচন কর্মকর্তা ডিইও, সাবজেক্ট টু দি সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দি চিফ ইলেকটোরাল অফিসার, দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সুপারভিজেস দি ইলেকশন ওয়ার্ক অফ এ ডিস্ট্রিক্ট। The Election Commission of India nominates or designates an officer of the state government as the district election officer in consultation with the state government. মুখ্য নির্বাচনী অফিসারের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ সাপেক্ষে, জেলা নির্বাচন অফিসার একটি জেলার নির্বাচনী কাজের তত্ত্বাবধান করেন। ভারতের নির্বাচন কমিশন রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জেলা নির্বাচন অফিসার হিসাবে রাজ্য সরকারের একজন কর্মকর্তাকে মনোনীত বা মনোনীত করে। রিটার্নিং অফিসার আরও, রিটার্নিং অফিসার আরও। The returning officer of a parliamentary or assembly constituency is responsible for the conduct of elections in the parliamentary or assembly constituency concerned. The Election Commission of India nominates or designates an officer of the government or a local authority as the returning officer for each of the assembly and parliamentary constituencies in consultation with the state government, union territory administration. In addition, the Election Commission of India also appoints one or more assistant returning officers for each of the assembly and parliamentary constituencies to assist the returning officer in the performance of his functions in connection with the conduct of elections. একটি সংসদীয় বা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট সংসদীয় বা বিধানসভা কেন্দ্রের নির্বাচন পরিচালনার জন্য দায়ী। ভারতের নির্বাচন কমিশন রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের সাথে পরামর্শ করে প্রতিটি বিধানসভা এবং সংসদীয় নির্বাচনী এলাকার জন্য রিটার্নিং অফিসার হিসাবে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের একজন কর্মকর্তাকে মনোনীত বা মনোনীত করে। এছাড়াও, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রিটার্নিং অফিসারকে তার কার্য সম্পাদনে সহায়তা করার জন্য ভারতের নির্বাচন কমিশন প্রতিটি বিধানসভা এবং সংসদীয় নির্বাচনী এলাকার জন্য এক বা একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করে। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও, নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা ইআরও। The electoral registration officer is responsible for the preparation of electoral rolls for a parliamentary assembly constituency. The Election Commission of India, in consultation with the state UT government, appoints an officer of the government or the local authorities as the electoral registration officer. In addition, the Election Commission of India also appoints one or more assistant electoral registration officers to assist the electoral registration officer in the performance of his functions in the matter of preparation, revision of electoral rolls. নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা একটি সংসদীয় বিধানসভা কেন্দ্রের জন্য ভোটার তালিকা প্রস্তুত করার জন্য দায়ী। ভারতের নির্বাচন কমিশন রাজ্য ইউটি সরকারের সাথে পরামর্শ করে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের একজন কর্মকর্তাকে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা হিসেবে নিয়োগ করে। এছাড়াও, ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়ন, সংশোধনের ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন অফিসারকে তার কার্য সম্পাদনে সহায়তা করার জন্য এক বা একাধিক সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা নিয়োগ করে। প্রেসিডিং অফিসার, প্রিজাইডিং অফিসার। The presiding officer with the assistance of polling officers conducts the poll at a polling station. The district election officer appoints the presiding officers and the polling officers. In the case of union territories, such appointments are made by the returning officers. Presiding officer polling officerদের সহায়তায় একটি ভোটকেন্দ্রে ভোট পরিচালনা করেন।
জেলা নির্বাচন অফিসার, প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ করেন। কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই ধরনের নিয়োগ রিটার্নিং অফিসারদের দ্বারা করা হয়। অবজারভার্স, পর্যবেক্ষক। The Election Commission of India nominates officers of government as observers for parliamentary and assembly constituencies. These observers are of various kinds. ভারতের নির্বাচন কমিশন সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির জন্য পর্যবেক্ষক হিসাবে সরকারের কর্মকর্তাদের মনোনীত করে। এই পর্যবেক্ষক বিভিন্ন ধরনের হয়। 1. General observers. The Commission deploys general observers in adequate number to ensure smooth conduct of elections. These observers are asked to keep a close watch on every stage of the electoral process to ensure free and fair elections. সাধারণ পর্যবেক্ষক নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে কমিশন পর্যাপ্ত সংখ্যক সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই পর্যবেক্ষকদের নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে গভীর নজর রাখতে বলা হয়েছে। 2. Expenditure observers. Expenditure observers from central government service are appointed to keep a close watch on election expenditure of the candidates and to ensure that no inducement is offered to the electors during the entire election process for exercise of their franchise. ব্যয় পর্যবেক্ষক প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের উপর ঘনিষ্ঠ নজর রাখার জন্য এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন ভোটারদের কোন প্রলোভন দেওয়া না হয় তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার পরিষেবাগুলির ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়। 3. Police observers. The Commission deploys IPS officers as police observers at state and district levels, depending upon the sensitivity of the constituency, wherever required. They monitor all activities relating to force deployment, law and order situation and coordinate between the civil and police administration to ensure free and fair election. পুলিশ পর্যবেক্ষক যেখানেই প্রয়োজন সেখানে নির্বাচনী এলাকার সংবেদনশীলতার উপর নির্ভর করে কমিশন আইপিএস অফিসারদের রাজ্য ও জেলা স্তরে পুলিশ পর্যবেক্ষক হিসাবে মোতায়েন করে। তারা বাহিনী মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সিভিল ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত সকল কার্যক্রম পর্যবেক্ষণ করে। 4. Awareness observers. For the first time in the 16th Lok Sabha elections 2014, the Commission deployed central awareness observers to oversee the efficient and effective management of the electoral process at the field level, mainly in respect of voter awareness and facilitation. Awareness observers are deployed to observe the interventions undertaken by the election machinery to bridge the gap in people as participation in the electoral process, particularly in regard to voters' turnout. They also monitors the various media-related aspects of RP Act 1951 and observe the mechanism directed by the Commission at district levels on checking the problem of paid news. সচেতনতা পর্যবেক্ষক 16তম লোকসভা নির্বাচনে 2014 প্রথমবারের মতো কমিশন মাঠ পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার তদারকি করার জন্য কেন্দ্রীয় সচেতনতা পর্যবেক্ষকদের মোতায়েন করেছিল, প্রধানত ভোটারদের সচেতনতা এবং সুবিধার ক্ষেত্রে। সচেতনতা পর্যবেক্ষকদের নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের ব্যবধান পূরণ করার জন্য নির্বাচনী যন্ত্রপাতি দ্বারা গৃহীত হস্তক্ষেপগুলি পর্যবেক্ষণ করার জন্য নিযুক্ত করা হয়েছে, বিশেষ করে ভোটারদের ভোটদানের ক্ষেত্রে। তারা আরপি আইন 1951 এর বিভিন্ন মিডিয়া সম্পর্কিত দিকগুলিও পর্যবেক্ষণ করে এবং পেইড নিউজ এর সমস্যা পরীক্ষা করার জন্য জেলা পর্যায়ে কমিশনের নির্দেশিত প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। 5. Micro observers. In addition to general observers, the Commission also deploys micro observers to observe the poll proceedings on the poll day in selected critical polling stations. They are chosen from central government, central PSUS officials. Micro observers verify the BMF at the polling stations and certify the same before start of polling. They observe the proceedings at the polling stations on the poll day right from the mock poll to the completion of poll and the process of sealing of EVMs and other documents to ensure that all instructions of the Commission are complied with by the polling parties and the polling agents.
They also report to the general observers directly about vitiation of the poll proceedings, if any, in their allotted polling stations. মাইক্রো পর্যবেক্ষক সাধারণ পর্যবেক্ষকদের পাশাপাশি কমিশন নির্বাচনের দিন নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য নির্বাচিত গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলিতে মাইক্রো পর্যবেক্ষকদের মোতায়েন করে। তারা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় পিএসইউএস আধিকারিকদের থেকে বেছে নেওয়া হয়। মাইক্রো অবজারভাররা ভোট কেন্দ্রে বিএমএফ যাচাই করে এবং ভোট শুরুর আগে তা প্রত্যয়িত করে। তারা ভোটের দিন ভোট কেন্দ্রে প্রক্রিয়া পর্যবেক্ষণ করে মক পোল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত এবং ইভিএম এবং অন্যান্য নথি সিল করার প্রক্রিয়াটি নিশ্চিত করতে কমিশনের সমস্ত নির্দেশাবলী পোলিং পার্টি এবং পোলিং দ্বারা মেনে চলছে। এজেন্ট তারা সাধারণ পর্যবেক্ষকদের কাছে সরাসরি তাদের বরাদ্দকৃত ভোট কেন্দ্রে ভোটের প্রক্রিয়ার লঙ্ঘন সম্পর্কে রিপোর্ট করে, যদি থাকে। 6. Assistant Expenditure Observers. In addition to expenditure observers, assistant expenditure observers are appointed for each assembly segment to ensure that all major election campaign events are videographed and complaints of electoral malpractices are promptly attended. সহকারী ব্যয় পর্যবেক্ষক ছাড়াও প্রতিটি বিধানসভা অংশের জন্য সহকারী ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয় যাতে সমস্ত প্রধান নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের ভিডিওগ্রাফ করা হয় এবং নির্বাচনী অনিয়মের অভিযোগগুলি অবিলম্বে উপস্থিত হয়। ইলেকশন প্রসেস নির্বাচন প্রক্রিয়া টাইম অফ ইলেকশনস নির্বাচনের সময় Elections for the Lok Sabha and every state legislative assembly have to take place every 5 years, unless called earlier. The President can dissolve Lok Sabha and call a general election before 5 years is up if the government can no longer command the confidence of the Lok Sabha, and if there is no alternative government available to take over. লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভার নির্বাচন প্রতি 5 বছর পর হতে হবে, যদি না আগে ডাকা হয়। রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন এবং 5 বছর শেষ হওয়ার আগে একটি সাধারণ নির্বাচন আহ্বান করতে পারেন, যদি সরকার আর লোকসভার আস্থা রাখতে না পারে এবং যদি ক্ষমতা গ্রহণের জন্য কোনো বিকল্প সরকার উপলব্ধ না থাকে। Schedule of elections নির্বাচনের তফসিল When the 5-year limit is up, or the legislature has been dissolved and new elections have been called, the Election Commission puts into effect the machinery for holding an election. The Constitution states that there can be no longer than 6 months between the last session of the dissolved Lok Sabha and the recalling of the new house, so elections have to be concluded before then. যখন 5 বছরের সীমা শেষ হয় বা আইনসভা ভেঙে দেওয়া হয় এবং নতুন নির্বাচন আহ্বান করা হয়, নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য যন্ত্রপাতি প্রয়োগ করে। সংবিধানে বলা হয়েছে যে দ্রবীভূত লোকসভার শেষ অধিবেশন এবং নতুন হাউস প্রত্যাহার করার মধ্যে 6 মাসের বেশি সময় থাকতে পারে না, তাই তার আগে নির্বাচন শেষ করতে হবে। The Commission normally announces the schedule of elections in a major press conference a few weeks before the formal process is set in motion. The Model Code of Conduct for Guidance of Candidates and Political Parties comes immediately into effect after such announcement. কমিশন সাধারণত আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে একটি বড় সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির নির্দেশনার জন্য আদর্শ আচরণবিধি এই ধরনের ঘোষণার সাথে সাথে কার্যকর হয়। The formal process for the elections starts with the notification or notifications calling upon the electorate to elect members of a house. As soon as notifications are issued, candidates can start filling their nominations in the constituencies from where they wish to contest. These are scrutinized by the returning officer of the constituency concerned after the last date for the same is over after about a week. The validly nominated candidates can withdraw from the contest within 2 days from the date of scrutiny. Contesting candidates get at least 2 weeks for political campaign before the actual date of poll. নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তির মাধ্যমে যা ভোটারদেরকে একটি হাউসের সদস্য নির্বাচন করার আহ্বান জানায়। বিজ্ঞপ্তি জারি হওয়ার সাথে সাথে প্রার্থীরা যে নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করতে চান সেখানে তাদের মনোনয়ন জমা দিতে শুরু করতে পারেন।
প্রায় এক সপ্তাহ পর শেষ তারিখ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার এগুলো যাচাই বাছাই করেন। বৈধভাবে মনোনীত প্রার্থীরা যাচাই বাছাইয়ের তারিখ থেকে 2 দিনের মধ্যে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটের প্রকৃত তারিখের আগে রাজনৈতিক প্রচারণার জন্য কমপক্ষে 2 সপ্তাহ সময় পান। On account of the vast magnitude of operations and the massive size of the electorate, polling is held on a number of days for the national elections. A separate date for counting is fixed and the result is declared for each constituency by the concerned returning officer. অপারেশনের বিশাল পরিধি এবং ভোটারদের বিশাল আকারের কারণে জাতীয় নির্বাচনের জন্য বেশ কয়েকটি দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনার জন্য একটি পৃথক তারিখ নির্ধারণ করা হয় এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার দ্বারা প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ফলাফল ঘোষণা করা হয়। The Commission compiles the complete list of members selected and issues an appropriate notification for the due constitution of the House. With this, the process of elections is complete and the President, in case of the Lok Sabha, and the governors of the concerned states, in case of state assemblies, can then convene their respective houses to hold their sessions. কমিশন নির্বাচিত সদস্যদের সম্পূর্ণ তালিকা সংকলন করে এবং সংসদের যথাযথ গঠনতন্ত্রের জন্য একটি উপযুক্ত বিজ্ঞপ্তি জারি করে। এর সাথে নির্বাচনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় এবং রাষ্ট্রপতি, লোকসভার ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজ্যপালরা, রাজ্য বিধানসভাগুলির ক্ষেত্রে, তাদের অধিবেশনের জন্য তাদের নিজ নিজ হাউস আহ্বান করতে পারেন। ওয়েথ অর অ্যাফিরমেশন, শপথ বা নিশ্চিতকরণ। It is necessary for a candidate to make and subscribe an oath or affirmation before an officer authorized by the Election Commission. For any particular election, the authorized persons are principally the returning officer and the assistant returning officer for the constituency. In the case of a candidate confined in a prison or under preventive detention, the superintendent of the prison or commandant of the detention camp in which he is so confined or is under such detention is authorized to administer the oath. একজন প্রার্থীর জন্য নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত একজন কর্মকর্তার সামনে একটি শপথ বা নিশ্চিতকরণ করা এবং সদস্যতা নেওয়া আবশ্যক। কোনো নির্দিষ্ট নির্বাচনের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন প্রধানত নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার। কারাগারে বন্দী বা প্রতিরোধমূলক আটকের অধীনে থাকা প্রার্থীর ক্ষেত্রে কারাগারের সুপারিনটেনডেন্ট বা ডিটেনশন ক্যাম্পের কমান্ড্যান্ট যেটিতে তিনি এতটা বন্দী বা এই ধরনের বন্দিত্বের অধীনে আছেন শপথ পরিচালনার জন্য অনুমোদিত। And in the case of a candidate confined to bed in a hospital or elsewhere owing to illness or any other cause, the medical superintendent in charge of the hospital or the medical practitioner attending on him is similarly authorized. If a candidate is outside India, the Indian ambassador or high commissioner or diplomatic consular authorized by him can also administer oath affirmation. The candidate in person is required to make the oath or affirmation immediately after presenting his nomination papers and in any case not later than the day previous to the date of the scrutiny. এবং অসুস্থতা বা অন্য কোন কারণে হাসপাতালে বা অন্য কোথাও বিছানায় সীমাবদ্ধ প্রার্থীর ক্ষেত্রে হাসপাতালের দায়িত্বে থাকা মেডিকেল সুপারিনটেনডেন্ট বা তার সাথে থাকা চিকিৎসক একইভাবে অনুমোদিত। একজন প্রার্থী ভারতের বাইরে থাকলে ভারতীয় রাষ্ট্রদূত বা হাইকমিশনার বা তার দ্বারা অনুমোদিত কূটনৈতিক কনস্যুলারও শপথ নিশ্চয়তা প্রদান করতে পারেন। প্রার্থীকে ব্যক্তিগতভাবে তার মনোনয়নপত্র উপস্থাপনের সাথে সাথেই শপথ বা নিশ্চিতকরণ করতে হবে এবং কোনো ক্ষেত্রেই যাচাই বাছাইয়ের তারিখের আগের দিনের পরে নয়। ইলেকশন ক্যাম্পেইন, নির্বাচনী প্রচারণা। The campaign is the period when the political parties put forward their candidates and arguments with which they hope to persuade people to vote for their candidates and parties. Candidates are given a week to put forward their nominations. প্রচারণা হলো সেই সময় যখন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী এবং যুক্তি উপস্থাপন করে যা দিয়ে তারা তাদের প্রার্থী এবং দলকে ভোট দিতে জনগণকে প্ররোচিত করার আশা করে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়। These are scrutinized by the returning officers and if not found to be in order can be rejected after a summary hearing.
Validly nominated candidates can withdraw within 2 days after nominations have been scrutinized. The official campaign lasts at least 2 weeks from the drawing up of the list of nominated candidates, and officially ends 48 hours before polling closes. এগুলি রিটার্নিং অফিসারদের দ্বারা যাচাই বাছাই করা হয় এবং যদি সঠিক না পাওয়া যায় তবে সারসংক্ষেপ শুনানির পরে প্রত্যাখ্যান করা যেতে পারে। বৈধভাবে মনোনীত প্রার্থীরা মনোনয়ন যাচাই বাছাই শেষে 2 দিনের মধ্যে প্রত্যাহার করতে পারবেন। অফিসিয়াল প্রচারাভিযান মনোনীত প্রার্থীদের তালিকা তৈরি থেকে কমপক্ষে 2 সপ্তাহ স্থায়ী হয় এবং ভোটগ্রহণ শেষ হওয়ার 48 ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। During the election campaign, the political parties and contesting candidates are expected to abide by a model code of conduct evolved by the Election Commission on the basis of a consensus among political parties. The model code lays down broad guidelines as to how the political parties and candidates should conduct themselves during the election campaign. নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাজনৈতিক দলগুলির মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন কর্তৃক বিকশিত একটি আদর্শ আচরণবিধি মেনে চলবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের কিভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে মডেল কোডে বিস্তৃত নির্দেশিকা রয়েছে। It is intended to maintain the election campaign on healthy lines, avoid clashes and conflicts between political parties or their supporters, and to ensure peace and order during the campaign period and thereafter, until the results are declared. The model code also prescribes guidelines for the ruling party either at the center or in the state to ensure that a level field is maintained and that no cause is given for any complaint that the ruling party has used its official position for the purposes of its election campaign. এর উদ্দেশ্য হল নির্বাচনী প্রচারাভিযান সুস্থ লাইনে বজায় রাখা, রাজনৈতিক দল বা তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও দ্বন্দ্ব এড়ানো এবং প্রচারের সময় এবং তারপরে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা। মডেল কোডটি কেন্দ্রে বা রাজ্যে ক্ষমতাসীন দলের জন্য নির্দেশিকাও নির্ধারণ করে যাতে একটি স্তরের ক্ষেত্র বজায় থাকে এবং ক্ষমতাসীন দল তার নির্বাচনের উদ্দেশ্যে তার অফিসিয়াল অবস্থান ব্যবহার করেছে এমন কোনো অভিযোগের জন্য কোনো কারণ দেওয়া হয় না। Once an election has been called, parties issue manifestos detailing the programs they wish to implement if elected to government, the stringencies of their leaders, and the failures of opposing parties and their leaders. Slogans are used to popularize and identify parties and issues, and pamphlets and posters distributed to the electorate. Rallies and meetings where the candidates try to persuade, cajole and enthuse supporters, and denigrate opponents, are held throughout the constituencies. Personal appeals and promise of reform are made, with candidates traveling the length and breadth of the constituency to try to influence as many potential supporters as possible. একবার একটি নির্বাচন আহ্বান করা হলে, দলগুলি সরকারে নির্বাচিত হলে তারা যে কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে চায়, তাদের নেতাদের শক্তি এবং বিরোধী দলও তাদের নেতাদের ব্যর্থতার বিবরণ দিয়ে ইশতেহার জারি করে। স্লোগান জনপ্রিয় করতে এবং দল এবং সমস্যা চিহ্নিত করতে ব্যবহৃত হয় এবং ভোটারদের কাছে প্রচারপত্র এবং পোস্টার বিতরণ করা হয়। সভা সমাবেশ এবং সভা যেখানে প্রার্থীরা প্ররোচিত করার চেষ্টা করে, সমর্থকদের কাজল ও উৎসাহিত করে এবং বিরোধীদের হ্যায় প্রতিপন্ন করে। ব্যক্তিগত আবেদন এবং সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রার্থীরা যতটা সম্ভব সম্ভাব্য সমর্থকদের প্রভাবিত করার চেষ্টা করার জন্য নির্বাচনী এলাকার দৈর্ঘ্য এবং প্রস্থ ভ্রমণ করে। Polling days. ভোটের দিন। Polling is normally held on a number of different days in different constituencies, to enable the security forces and those monitoring the election to keep law and order and ensure that voting during the election is fair. নিরাপত্তা বাহিনী এবং নির্বাচন পর্যবেক্ষণকারীরা যাতে আইনশৃঙ্খলা রক্ষা করে এবং নির্বাচনের সময় ভোট সুষ্ঠু হয় তা নিশ্চিত করতে সাধারণত বিভিন্ন নির্বাচনী এলাকায় বিভিন্ন দিনে ভোট গ্রহণ করা হয়। ব্যালট পেপারস অ্যান্ড সিম্বলস। ব্যালট পেপার এবং প্রতীক। After nomination of candidates is complete, a list of competing candidates is prepared by the returning officer, and ballot papers are printed.
Ballot papers are printed with the names of the candidates in languages set by the Election Commission, and the symbols allotted to each of the candidates. Candidates of recognized parties are allotted their party symbols. প্রার্থীদের মনোনয়ন সম্পূর্ণ হওয়ার পর রিটার্নিং অফিসার দ্বারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয় এবং ব্যালট পেপার ছাপানো হয়। ব্যালট পেপারে প্রার্থীদের নাম নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ভাষায় এবং প্রার্থীদের প্রত্যেককে বরাদ্দ প্রতীক সহ ছাপা হয়। স্বীকৃত দলের প্রার্থীদের তাদের দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে। ভোটিং প্রসিজিওর, ভোটের পদ্ধতি। Voting is by secret ballot. Polling stations are usually set up in public institutions, such as schools and community halls. To enable as many electors as possible to vote, the officials of the Election Commission try to ensure that there is a polling station within 2 kilometers of every voter, and that no polling stations should have to deal with more than 1500 voters. Each polling station is open for at least 8 hours on the day of the election. গোপন ব্যালটে ভোট হয়। ভোটকেন্দ্র সাধারণত সরকারি প্রতিষ্ঠানে স্থাপন করা হয়, যেমন স্কুল এবং কমিউনিটি হল। যতটা সম্ভব ভোটারদের ভোট দিতে সক্ষম করার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করার চেষ্টা করেন যে প্রতিটি ভোটারের 2 কিলোমিটারের মধ্যে একটি ভোটকেন্দ্র রয়েছে এবং কোনো ভোটকেন্দ্র যাতে 1500 জনের বেশি ভোটারের সাথে মোকাবিলা করতে না হয়। নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র অন্তত 8 ঘন্টা খোলা থাকে। On entering the polling station, the elector is checked against the electoral roll and allocated a ballot paper. The elector votes by marking the ballot paper with a rubber stamp on or near the symbol of the candidate of his choice, inside a screened compartment in the polling station. The voter then folds the ballot paper and inserts it in a common ballot box which is kept in full view of the presiding officer and polling agents of the candidates. ভোটকেন্দ্রে প্রবেশের সময় ভোটারকে ভোটার তালিকার বিপরীতে পরীক্ষা করা হয় এবং একটি ব্যালট পেপার বরাদ্দ করা হয়। ভোটাররা ভোটকেন্দ্রে একটি স্ক্রিন করা বগির ভিতরে তার পছন্দের প্রার্থীর প্রতীকের উপর বা তার কাছাকাছি একটি রাবার স্ট্যাম্প দিয়ে ব্যালট পেপারে চিহ্নিত করে ভোট দেন। ভোটার তারপর ব্যালট পেপার ভাঁজ করে একটি সাধারণ ব্যালট বাক্সে প্রবেশ করান যা প্রিসাইডিং অফিসার এবং প্রার্থীদের পোলিং এজেন্টদের সম্পূর্ণ নজরে রাখা হয়। This marking system eliminates the possibility of ballot papers being surreptitiously taken out of the polling station or not being put in the ballot box. এই মার্কিং পদ্ধতি গোপনে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার বের করে নিয়ে যাওয়া বা ব্যালট বাক্সে না ফেলার সম্ভাবনাকে দূর করে। Since 1998, the Commission has increasingly used electronic voting machines (EMVs) instead of ballot boxes. In 2003, all state elections and by-elections were held using EVMs. Encouraged by this, the Commission took a historic decision to use only EVMs for the Lok Sabha election in 2004. More than 1 EVMs were used in this election. 1998 সাল থেকে কমিশন ব্যালট বাক্সের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (EMVs) ব্যবহার করছে। 2003 সালে সমস্ত রাজ্য নির্বাচন এবং উপনির্বাচন ইভিএম ব্যবহার করে অনুষ্ঠিত হয়েছিল। এতে উৎসাহিত হয়ে কমিশন 2004 সালের লোকসভা নির্বাচনে শুধুমাত্র ইভিএম ব্যবহার করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। এই নির্বাচনে 1 মিলিয়নেরও বেশি ইভিএম ব্যবহার করা হয়েছিল। ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন An electronic voting machine (EVM) is a simple electronic device used to record votes in place of ballot papers and boxes which were used earlier in conventional voting system. The advantages of the EVM over the traditional ballot paper ballot box system are given here. একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হলো একটি সাধারণ ইলেকট্রনিক ডিভাইস যা ব্যালট পেপার এবং বাক্সের জায়গায় ভোট রেকর্ড করতে ব্যবহৃত হয় যা আগে প্রচলিত ভোটিং ব্যবস্থায় ব্যবহৃত হতো। ঐতিহ্যগত ব্যালট পেপার ব্যালট বাক্স সিস্টেমের তুলনায় ইভিএমের সুবিধাগুলি এখানে দেওয়া হলো। It eliminates the possibility of invalid and debatable votes which, in many cases, are the root causes of controversies and election petitions. এটি অবৈধ এবং সন্দেহজনক ভোটের সম্ভাবনাকে দূর করে, যা অনেক ক্ষেত্রে বিতর্ক এবং নির্বাচনী পিটিশনের মূল কারণ।
It makes the process of counting of votes much faster than the conventional system. এটি ভোট গণনার প্রক্রিয়াকে প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক দ্রুত করে তোলে। It reduces to a great extent the quantity of paper used, thus saving a large number of trees, making the process eco-friendly. এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত কাগজের পরিমাণ হ্রাস করে, এইভাবে প্রক্রিয়াটিকে পরিবেশ বান্ধব করে, প্রচুর সংখ্যক গাছ সংরক্ষণ করে। It reduces cost of printing, almost nil, as only one sheet of ballot paper is required for each polling station. এটি ছাপার খরচ কমিয়ে দেয় প্রায় শূন্য, কারণ প্রতিটি ভোটকেন্দ্রের জন্য শুধুমাত্র একটি ব্যালট পেপারের প্রয়োজন হয়। সুপারভিজিং ইলেকশনস, নির্বাচন তত্ত্বাবধান। The Election Commission appoints a large number of observers to ensure that the campaign is conducted fairly, and that people are free to vote as they choose. Election expenditure observers keeps a check on the amount that each candidate and party spends on the election. নির্বাচন কমিশন প্রচারাভিযান সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং জনগণ তাদের পছন্দ মতো ভোট দিতে স্বাধীন হয় তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ করে। নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকরা প্রতিটি প্রার্থী এবং দল নির্বাচনে কতটা ব্যয় করে তার উপর নজর রাখেন। কাউন্টিং অফ ভোটস, ভোট গণনা। After the polling has finished, the votes are counted under the supervision of returning officers and observers appointed by the Election Commission. After the counting of votes is over, the returning officer declares the name of the candidate to whom the largest number of votes have been given, as the winner and as having been returned by the constituency to the concerned house. ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত রিটার্নিং কর্মকর্তা ও পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার প্রার্থীর নাম ঘোষণা করেন, যাকে সর্বাধিক সংখ্যক ভোট দেওয়া হয়েছে, বিজয়ী হিসাবে এবং নির্বাচনী এলাকা দ্বারা সংশ্লিষ্ট হাউজে ফেরত দেওয়া হয়েছে। Elections to the Lok Sabha are carried out using a first-past-the-post electoral system. The country is split up into separate geographical areas, known as constituencies, and the electors can cast one vote each for a candidate, the winner being the candidate who gets the maximum votes. লোকসভার নির্বাচন একটি প্রথম পাস্ট নির্বাচনী পদ্ধতি ব্যবহার করে করা হয়। দেশটিকে পৃথক ভৌগোলিক এলাকায় বিভক্ত করা হয়েছে, যা নির্বাচনী এলাকা হিসাবে পরিচিত, এবং নির্বাচকরা একজন প্রার্থীর জন্য একটি করে ভোট দিতে পারেন, বিজয়ী সেই প্রার্থী যিনি সর্বাধিক ভোট পান। Elections to the state assemblies are carried out in the same manner as for the Lok Sabha election, with the states and union territories divided into single-member constituencies, and the first-past-the-post electoral system used. রাজ্য বিধানসভার নির্বাচনগুলি লোকসভা নির্বাচনের মতোই করা হয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একক সদস্যের নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয় এবং প্রথম অতীত পরবর্তী নির্বাচনী পদ্ধতি ব্যবহার করা হয়। মিডিয়া কভারেজ, সংবাদ মাধ্যম সম্প্রচার। In order to bring as much transparency as possible to the electoral process, the media are encouraged and provided with facilities to cover the election, although subject to maintaining the secrecy of the vote. Media persons are given special passes to enter polling stations to cover the poll process and the counting halls during the actual counting of votes. নির্বাচনী প্রক্রিয়ায় যতটা সম্ভব স্বচ্ছতা আনার জন্য মিডিয়াকে উৎসাহিত করা হয় এবং নির্বাচন কভার করার সুবিধা প্রদান করা হয়, যদিও ভোটের গোপনীয়তা বজায় রাখা সাপেক্ষে। ভোটের প্রকৃত গণনার সময় ভোটগ্রহণ প্রক্রিয়া এবং গণনা হল কভার করার জন্য মিডিয়া ব্যক্তিদের ভোটকেন্দ্রে প্রবেশের জন্য বিশেষ পাস দেওয়া হয়। ইলেকশন পিটিশনস, নির্বাচনী পিটিশন। Any elector or candidate can file an election petition if he or she thinks there has been malpractice during the election. An election petition is not an ordinary civil suit, but treated as a contest in which the whole constituency is involved. Election petitions are treated by the High Court of the state involved, and if upheld can even lead to the restaging of the election in that constituency. যে কোনো নির্বাচক বা প্রার্থী নির্বাচনী পিটিশন দাখিল করতে পারেন যদি তিনি মনে করেন নির্বাচনের সময় কোনো অনিয়ম হয়েছে।
একটি নির্বাচনী পিটিশন একটি সাধারণ দেওয়ানি মামলা নয়, তবে একটি প্রতিদ্বন্দ্বিতা হিসাবে বিবেচিত হয় যাতে পুরো নির্বাচনী অংশ জড়িত থাকে। নির্বাচনী পিটিশন জড়িত রাজ্যের হাইকোর্ট দ্বারা বিচার করা হয় এবং যদি বহাল থাকে তাহলে সেই আসনে নির্বাচন পুনঃস্থাপন হতে পারে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।